আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সরওয়ার উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মার্কেটিং, পল্লবী ওমেন ডিগ্রি কলেজ, মিরপুর, ঢাকা। প্রিয় শিক্ষার্থী, অনেকদিন পর তোমাদের সাথে অনলাইনে দেখা বা বলতে পারো যে অনলাইনে কমিউনিকেশন করছি। নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমরা একটা দুর্যোগকালীন সময় পার করছি। নিশ্চয়ই এই দুর্যোগ কেটে যাবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার পাঠদান শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে আজকের বিএম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য একটি অধ্যায় ব্যক্তিক বিক্রয়, এই অধ্যায় থেকে দুটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে ব্যক্তিক বিক্রয়ের মধ্যে যে প্রশ্নটি বিক্রয় কর্মীর গুণাবলী, এটি প্রায় পরীক্ষাতে আসে, সেই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তো আমরা কথা ভূমিকা না বাড়াই, মূল আলোচনায় চলে যাই। তোমরা লক্ষ্য করো, স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে ব্যক্তিক বিক্রয় কি, একজন বিক্রয় কর্মীর গুণাবলী আলোচনা করো। তো প্রথমেই আলোচনা করব ব্যক্তিক বিক্রয়টা কি। প্রিয় শিক্ষার্থী, তো বাজারজাতকরণে একটি বিষয় আমরা লক্ষ্য করি যে উৎপাদনকারী, বিপণনকারী বলো আর উৎপাদনকারী বলো, তার অন্যতম লক্ষ্য হচ্ছে ক্রেতাদেরকে সন্তুষ্ট করার মাধ্যমে তার পণ্য বা সেবা হস্তান্তর করে থাকে। নিশ্চয়ই উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। তো বিভিন্ন যে পরিকল্পনা থাকে, কৌশল থাকে, তারই একটা অন্যতম কৌশল হচ্ছে ব্যক্তিক বিক্রয়। তো ব্যক্তিক বিক্রয়ের সংজ্ঞা দিতে গেলে যেটি বলা হয় যে ব্যক্তিক বিক্রয় এমন একটি বিপণন পদ্ধতি যার মাধ্যমে পণ্য বিপণনকারী বা বাজারজাতকারী সেই যে তার লক্ষ্য, বিশেষ করে অভীষ্ট ক্রেতা খুঁজে বের করা, এবং বিশেষ করে এই ব্যক্তিক বিক্রয়ের ক্ষেত্রে যে সমস্ত ক্রেতারা অত্যন্ত দামি পণ্য ক্রয় করে থাকেন, তাদের সাথে সরাসরি কথা বলার মাধ্যমে যে কার্যটি সম্পাদন করা হয়, বিক্রয় কার্যটি বা বিপণন কার্যটি, সেটি হচ্ছে ব্যক্তিক বিক্রয়। অর্থাৎ পণ্য বিপণনকারীর পক্ষ থেকে একজন ব্যক্তি ক্রয়কারীর নিকট যে পণ্য সম্পর্কে বা সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য উপাত্ত উপস্থাপন করার মাধ্যমে এবং তাকে সন্তুষ্ট করার মাধ্যমে এই কার্যটি সম্পাদন করা হয়, অর্থাৎ বিপণন কার্যটি সম্পাদন করা হয়। তাই হচ্ছে ব্যক্তিক বিক্রয়, অর্থাৎ ব্যক্তি সরাসরি মুখোমুখি একেবারে ক্রেতা বিক্রেতা এই পদ্ধতির মাধ্যমে যখন কার্যটি সম্পাদন হয়, তাই হচ্ছে ব্যক্তিক বিক্রয়। আমরা একটি সংজ্ঞার মধ্যে গেলেই, সংজ্ঞা দিলেই তোমরা বুঝতে পারবে। প্রথমে যে সংজ্ঞাটি আছে, যে স্ট্যান্টন, এর সংজ্ঞাটি এরকম বাংলা করলে এরকম দাঁড়ায়। যেহেতু তোমরা বিএমএ শিক্ষার্থী, তোমাদের সহজ করে বাংলাতে এই সংজ্ঞাটি উপস্থাপন করছি। স্ট্যান্টনের মতে, কোনো ব্যক্তিকে কোনো কিছু ক্রয় আগ্রহী করে তোলার জন্য সেই পণ্যের বিস্তারিত তথ্য ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে উপস্থাপন করাকেই ব্যক্তিক বিক্রয় বলা হয়। আর একজন বিখ্যাত লেখক স্কিনারের মতে এই সংজ্ঞাটি দিলে এরকম দাঁড়ায়: সম্ভাব্য ক্রেতার নিকট প্রতিষ্ঠানের পণ্য সম্পর্কিত তথ্য অবহিত করা এবং উক্ত পণ্য ক্রয়ে আগ্রহী করে তোলার মুখোমুখি যোগাযোগকেই ব্যক্তিক বিক্রয় বলা হয়। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা লক্ষ্য করলাম যে ব্যক্তিক বিক্রয় হচ্ছে মুখোমুখি উপস্থাপন। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই সংজ্ঞা থেকে কয়েকটা জিনিস আমরা লক্ষ্য করি। সেটি হচ্ছে, ব্যক্তিক বিক্রয় হচ্ছে পণ্য ও সেবার গুণাগুণ সম্পর্কে মৌখিক ও
উপস্থাপনা, অর্থাৎ সেখানে অন্য কোনো যে বাজারজাতকরণের অনেকগুলো মিডিয়া আছে সেই মিডিয়াকে ব্যবহার না করে, মাধ্যমকে ব্যবহার না করে, অর্থাৎ ধরো টেলিভিশন, পত্রিকা, নিয়ন সাইন, ঠিক না, সিনেমা, থিয়েটার, এই সমস্ত জায়গায় আমরা, অর্থাৎ এটাকে বলা হয় শারীরিকভাবে উপস্থাপন এর মাধ্যমে, সেখানে তার শারীরিকভাবে এই সমস্ত জায়গা, যে সমস্ত জায়গার কথা বললাম, সেখানে শারীরিকভাবে পণ্য সম্পর্কে বা সরাসরি উপস্থাপন করা যায় না। তারা একটা নৈর্ব্যক্তিক, অর্থাৎ ব্যক্তি সরাসরি থাকে না, কিন্তু এই সমস্ত জায়গায় নৈর্ব্যক্তিক উপস্থাপনার মাধ্যমে পণ্য সম্পর্কে তথ্য অবহিত করা যায়। কিন্তু এরই ঠিক উল্টোটা হচ্ছে সরাসরি, অর্থাৎ ক্রেতার সম্মুখে বসে পণ্য সম্পর্কে জানানো। এটি গেল একটি বিষয়। সঙ্গে আরেকটি লক্ষ্য করি, এটি মূলত দুটি পক্ষ, অর্থাৎ ক্রেতা বিক্রেতা, এই দুটি পক্ষই যদি সম্মত হয় তাহলেই এই কার্যটি সম্পাদন হয়ে যেতে পারে, বিপণন কার্যটি সম্পাদন হতে পারে। আমরা বিপণনের অন্য কার্যক্রমে আমরা অনেক ধরনের চুক্তি হতে দেখি, তৃতীয় পক্ষের মাধ্যমে দেখি, কিন্তু এখানে শুধুমাত্র দুটি পক্ষ, একজন ক্রেতা আর একজন বিক্রেতা, এবং সরাসরি সামনাসামনি। সংজ্ঞার মধ্যে আরেকটা জিনিস লক্ষ্য করলাম, সেটি হচ্ছে এই বিক্রেতার একজন প্রতিনিধি ক্রেতাকে, সম্ভাব্য ক্রেতাকে খুঁজে বের করবে এবং তাকে পণ্য ক্রয়ে আহ্বান জানাবে বা উৎসাহিত করবে। এটি একটি বিষয়। এই কয়েকটি বিষয় আমরা লক্ষ্য করলাম এই বৈশিষ্ট্যের মাধ্যমে। এখন আমরা আলোচনা করব একজন বিক্রয় কর্মীর গুণাবলী। এই বিক্রয় কর্মী আসলে কথাটা যখন আমি আলোচনা করব, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই কথাটা প্রায়ই বলে থাকি আমি, যে বিক্রয় কর্মী হচ্ছে আমরা পৃথিবীর সকলেই বিক্রয় কর্মী। একই সাথে আমরা ক্রেতা, অর্থাৎ আমরা ক্রয় করি। বিক্রয় কর্মী অর্থাৎ এই সেন্সে আমরা প্রত্যেকেই বিক্রয় কর্মী, মানে হচ্ছে আমাদেরকে এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে আমাদেরকে কোনো না কোনো কিছু বিক্রয় করতে হবে। যেমন এই মুহূর্তে আমি কোনো না কোনোভাবে, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, ঠিক এই মুহূর্তে আমি কোনো না কোনোভাবে কোনো একটি বিক্রয়ের সাথে জড়িত। যেমন ধরো, যদি কথাটা মোটা দাগে বলি, আমি শিক্ষা বিক্রি করছি। বিষয়টা শুনতে স্থূল মনে হবে, কিন্তু বিষয়টা আসলে সত্য। কারণ আমি মাসের শেষে এই কাজের জন্য আমি টাকা উপার্জন করি, অর্থাৎ কোনো একটা কাজ করছি, অর্থাৎ কিছু বিক্রয় করছি, তার জন্য আমি কিছু আয় করছি। বিষয়টা অর্থাৎ পৃথিবীর সমস্ত নাগরিককেই কোনো না কোনো সময় তাকে বিক্রয়ের মুখোমুখি হতে হয়। সেই জন্যই বলা হয় যে আসলে একজন বিক্রয় কর্মী সফলই হয় তখন যখন তার বিক্রয় কর্মীর যত ভালো গুণগুলো থাকে সে তত সফল বিক্রেতা হতে পারে। তার মানে বোঝাই যাচ্ছে যে পৃথিবীর সকল নাগরিককেই আসলে ভালো বিক্রয় কর্মীর গুণাবলী থাকতে হবে। তোমরা লক্ষ্য করো, ফেসবুকে আমরা লক্ষ্য করি প্রায়ই আমাদের শিক্ষার্থীরা বিক্রয়ের প্রচেষ্টা চালাচ্ছে। তাদের পদ্ধতিগুলো খুব সুন্দর। নিশ্চয়ই তারা এই অধ্যায়টি যদি খেয়াল করে তাহলে তাদের অনেক উপকার হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বুঝতেই পারছি যে বিক্রয় কর্মীর গুণাবলী, যে সমস্ত গুণাবলী না থাকলেই নয় সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা বিক্রয় কর্মীর সম্পর্কে তো আমরা লক্ষ্য করলাম যে এখন একটা দুর্যোগকালীন সময়
পার হতে হচ্ছে। আমরা এও লক্ষ্য করলাম যে আমাদের যে বিক্রয়ের যে প্রচেষ্টা বা বিপণনের যে প্রচেষ্টা পরিবর্তন এসছে, অর্থাৎ প্রায় প্রতিটি প্রতিষ্ঠানই তার বিক্রয়ের যে ধরনটা পরিবর্তন করছে। গতানুগতিক যে পাইকারি বাজার, খুচরা বাজার, তারপরে হচ্ছে ইত্যাদি ইত্যাদি অনেকগুলো মিডিয়ার মাধ্যমে তার পণ্য হস্তান্তর করতো, সেটি না করে এখন অনলাইনের মাধ্যমে এই কার্যটি সমাধান করছে। তার মানে বুঝতেই পারছো যে বিক্রয়ের যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে যেভাবে হোক, এখন সেই প্রতিষ্ঠানের কিছু কর্মী তোমার দোরগোড়ায়, অর্থাৎ একেবারে সেই তোমার বাড়ির সামনে দরজায়, মূল দরজায় পণ্যটি বা সে বিশেষ করে পণ্যগুলি সেবা মোটামুটি এখনও সেই পর্যায়ে আসেনি, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে শুরু হয়েছে, যেমন ডাক্তারের পরামর্শ, এটি এক ধরনের সেবা, সেটাও কিন্তু অনলাইনের মাধ্যমে প্রচেষ্টা চালাচ্ছে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, বিশেষ করে যারা চিকিৎসার সাথে জড়িত। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখন আলোচনা করব বিক্রয় কর্মীর গুণাবলী। তো একজন বিক্রয় কর্মীর মূলত কয়েকটি গুণাবলীর মধ্যে আমরা লক্ষ্য করি যে শারীরিক গুণাবলী আছে, মনস্তাত্ত্বিক গুণাবলী, তারপর সামাজিক গুণাবলী ইত্যাদি কয়েকটি গুণাবলী মোটা দাগে। এগুলিকে আবার ভাগ করা যায় ছোট ছোট সাব ভাগে, আমি সেগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে বিক্রয় কর্মীর প্রথমেই যে আলোচনা হবে সেটি হচ্ছে বিক্রয় কর্মীর শারীরিক গুণাবলী। আমরা লক্ষ্য করি যে প্রতিটি বিপণনকারী প্রতিষ্ঠানে বিক্রয় কর্মীদের সাধারণত আমরা দেখি বেশ কর্মঠ, পরিশ্রমী, সুঠাম দেহের অধিকারী, বেশ দেখতেও নান্দনিক। তোমরা বুঝতেই পারছো, কারণ যদি বিক্রয় কর্মী পরিশ্রম করতে না পারে, ক্রেতাকে আকৃষ্ট করতে না পারে, সেই ক্ষেত্রে এই প্রচেষ্টা সফল নাও হতে পারে। সেজন্যই এই বিক্রয় কর্মীর শারীরিক গুণাবলীর মধ্যে যে প্রথম পয়েন্টটি আসে সেটা হচ্ছে দৃশ্যমান গুণাবলী। একেবারেই যেটি চোখের সামনে যে কোয়ালিটিটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে স্বাস্থ্য। কারণ একটা প্রবাদই আছে যে হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস, বা হেলথ ইজ ওয়েলথ। এই কথাগুলো বলা হয় এই কারণেই, যদি ভালো স্বাস্থ্যের অধিকারী হয় সেই বিক্রয় কর্মী পরিশ্রম করতে তার খুব একটা অসুবিধা হওয়ার কথা না। আমরা সাধারণত ইয়াং জেনারেশনকেই দেখে থাকি, যাদের বয়স 18 থেকে 25, এরা সরাসরি মাঠ পর্যায়ে প্রতিষ্ঠানের হয়ে প্রচুর পরিশ্রম করে থাকে। সুতরাং স্বাস্থ্য একটা অন্যতম গুণ এই বিক্রয় কর্মীর ক্ষেত্রে, তার কার্য পরিচালনার ক্ষেত্রে। এরপরে যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে চেহারা। আমরা অনেক সময় চেহারার বিষয়টি আসলে আপেক্ষিক। আমরা মনে করি যে চেহারা আসলে একটি বাহ্যিক বিষয়, কিন্তু আমরা আমাদের যে সমাজ ব্যবস্থা, এটি এক ধরনের মনোজাগতিক সিদ্ধান্তের মতো। আমরা ধরেই নিই যে একটি সুন্দর দেখতে, ফর্সা দেখতে এবং লম্বা চওড়া, এই যে সুন্দর, একেই আমরা ধরে নিচ্ছি ভালো চেহারা। আসলে একটি শ্যামবর্ণ বা কৃষ্ণবর্ণের বিক্রয় কর্মীও ভালো সুন্দর চেহারার হতে পারে, যদি তার কথা দ্বারা ক্রেতা আকৃষ্ট হতে পারে। সুতরাং যে একেবারে যে ধরনের আমরা মনোজাগতিক যে বিষয়গুলোকে স্বতঃসিদ্ধভাবে অনেক দিন ধরে প্রজন্মের পর প্রজন্ম এক ধরনের রেওয়াজের মাধ্যমে চেহারা সম্পর্কে যে মানুষকে বা জনগণকে মনোজগতে দিয়ে রাখা হয়েছে, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। যদিও আমাদের প্রতিষ্ঠানগুলো এখনও সেই বিষয় বিবেচনায় খুব একটা বিবেচনা করছে না। আমরা প্রায় লক্ষ্য করি যে বিশেষ করে আর্থিক প্রতিষ্ঠানগুলো যে ফ্রন্ট ডেস্কে যে বিক্রয় কর্মীরা বসে থাকে বা কর্মীরা বসে থাকে, আমরা বিক্রয় কর্মীই বলবো, যেহেতু মোটা দাগে বলতে গেলে সবাই আমরা বিক্রয় কর্মী, তাদেরকে আমরা লক্ষ্য করি অত্যন্ত সুন্দর দেখতে, ফর্সা এবং অত্যন্ত লম্বা চওড়া, এবং সত্যিকার অর্থে তাদের কথাবার্তা অত্যন্ত সুন্দর, এদেরকে দেখি। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এই আর্থিক প্রতিষ্ঠানে
কালো রঙের বা কৃষ্ণ বর্ণের সাধারণত দেখি না। এটা আমাদের মনোজগৎ থেকে বেরিয়ে আসতে হবে। তো যাই হোক, এটি আমার একটা একান্ত ব্যক্তিগত এক ধরনের মতামত। নিশ্চয়ই এটা তোমরা তোমাদের মতো করে উপস্থাপন করবে প্রিয় শিক্ষার্থী। 3 নম্বর যে শারীরিক গুণাবলী সেটি হচ্ছে হাসি, স্মাইল। এটি খুব গুরুত্বপূর্ণ। আমরা লক্ষ্য করি যে হাসি দিয়ে কথা বলার মাধ্যমে যে কারোর সাথে বন্ধুত্ব যোগাযোগকে অনেক দূর নিয়ে যাওয়া এটি সম্ভব হয়। আমরা অনেকেই কথোপকথনের সময় হাসির যে মাধুর্যটা এটা ব্যবহার করি না, কিন্তু আমরা লক্ষ্য করি বিপণনের ক্ষেত্রে একটা ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে হাসি। সুতরাং হাসিটা থাকতেই হবে একজন বিক্রয়কর্মী, অর্থাৎ সে তথ্য বিস্তারিত তথ্য জানাবে ক্রেতাকে হাসি মুখে, অর্থাৎ সে বোরিং ফিল করছে না। ক্রেতাকে তার পণ্যর ব্যাপারে বা সেবার ব্যাপারে বিস্তারিত তথ্য দিতে সে কোনোভাবেই অসন্তুষ্ট নয়, অর্থাৎ সন্তুষ্ট মনে হাসি মুখে বিস্তারিত তথ্য জানাবে। অর্থাৎ হাসি থাকলে অনেক সময় ক্রেতা অনেক বেশি আন্তরিক হয় এবং দ্বিপাক্ষিক চুক্তিগুলো সম্পন্ন করতে অনেক ক্ষেত্রে খুব সহজ হয়ে থাকে। আমরা এই বিষয়গুলো খুব মনোযোগের সাথে বিবেচনা করব। এরপরে শারীরিক গুণাবলীর মধ্যে আছে যে তার যে হাবভাব বা ভাবভঙ্গি, অর্থাৎ এটা ইংরেজিতে পশ্চার বলা হয়। যে এক ধরনের বিষয় হলো যে কোনো কোনো ব্যক্তি বা কর্মী, বিক্রয় কর্মী অনেক সময় তার ছোট ছোট বিষয়গুলোকে নাটকীয়ভাবে উপস্থাপন করতে পারে। এটা আসলে পশ্চার এক ধরনের এক্সপ্রেশন। এটাকে আমরা যদি এক্সপ্রেশন বলি সেটাই বলা যেতে পারে। অর্থাৎ ভালো এক্সপ্রেশন থাকলে তার যে বডি ল্যাঙ্গুয়েজ, শুধুমাত্র যে মৌখিক যে কথোপকথন সেটি অনেক সময় ভালো, সেটি কাজে লাগে। তার সাথে যে এক্সপ্রেশনটা যদি ভালো থাকে, অর্থাৎ সত্যিকার অর্থে যে বডি ল্যাঙ্গুয়েজটা এটা যদি পজিটিভ থাকে, সেক্ষেত্রে বিক্রয় কার্যটা খুব সহজ হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা লক্ষ্য করি শারীরিক গুণাবলীর মধ্যে মুদ্রাদোষ। আমরা কোনো কোনো ব্যক্তি বিভিন্নভাবে কথোপকথনের সময় এক ধরনের শব্দ, এক ধরনের শারীরিক যে মুভমেন্ট এটা করে থাকে। অনেকেই বারবার নাকে হাত দিয়ে থাকে বা চোখে হাত দিয়ে থাকে বা ইত্যাদি, বা যেটিকে আমরা মুদ্রাদোষ বলে থাকি, অর্থাৎ স্নায়বিক অভ্যাস। এটি মোটামুটি, যেমন ধরো মাথা চুলকানো, ঘন ঘন জামার বুতাম লাগানো বা খোলা, টাই ঠিক করা, বা চুল আঁচড়ানো বা চুলের হাত দেয়া, এটি এক ধরনের মুদ্রাদোষ। বা এক ধরনের শব্দ বারবার রিপিট করা, যেটি মুদ্রাদোষের মধ্যেই পড়ে। আর তোমরা লক্ষ্য করবে যে কোনো কোনো আমাদের মধ্যে প্রত্যেকেরই কোনো না কোনো মুদ্রাদোষ থাকে। বিক্রয়কর্মীর ক্ষেত্রে এই ধরনের মুদ্রাদোষ না থাকাটাই ভালো। তো এটা গেল দৃশ্যমান গুণাবলী। এরপরে আমি আলোচনা করব অদৃশ্যমান গুণাবলী, যেটি আসলে দেখা যায় না কিন্তু এটি উপলব্ধির বিষয়। যেমন অদৃশ্যমান গুণাবলীর মধ্যে প্রথমেই আসে সুকণ্ঠ, অর্থাৎ সাউন্ড ভয়েস। সুকণ্ঠটা হচ্ছে এমন একটি বিষয় প্রিয় শিক্ষার্থী, সুকণ্ঠ হচ্ছে তার ভয়েস। যদি সত্যিকার অর্থে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে আমাদের প্রত্যেকেরই কণ্ঠস্বর একরকম। কারো কারো কণ্ঠস্বর অত্যন্ত আকর্ষণীয়, কারো কারো কণ্ঠস্বর খুব একটা আকর্ষণীয় নয়, কিন্তু প্রত্যেকেরই
এক্সপ্রেশন মোটামুটি ভালো থাকলে, কথা বলতে পারলে, সে যদি বোঝাতে পারে যে কোনো তথ্য, তাহলে নিশ্চয়ই সেটিও অ্যাকসেপ্টেবল হতে পারে। আমরা সুকণ্ঠের ব্যাপারটা এই জন্যই বলি যে যেহেতু আমাদের কথা বলার ক্ষেত্রে অনেক ত্রুটি থাকে, সেই জন্য ক্রেতাকে অনেক সময় যদি আঞ্চলিকতা বা গলার সমস্যা থাকে বা কথা বলার ক্ষেত্রে তোতলানোর বিষয়টা আমি অত্যন্ত মোটা থেকেই তোমাদেরকে বললাম, সুকণ্ঠ তোতলানে যারা কথা জড়িয়ে যায় তাদের ক্ষেত্রে বিক্রয় কাজটা অত্যন্ত কঠিন হয়ে যায়। ক্রেতা অনেক ক্ষেত্রে অনেক কথা বুঝতে পারে না, সেজন্য এই ক্ষেত্রে আর বিক্রয়ের বা বাজারজাতকরণ যে দুই পক্ষের যে চুক্তি সেটি অনেক ক্ষেত্রে সম্পূর্ণ নাও হতে পারে। প্রিয় শিক্ষার্থী, এরপরে হচ্ছে শ্রবণ শক্তি। তোমরা বুঝতেই পারছো যে বিক্রয় কর্মীরা ভালোভাবে যে ক্রেতা কি বলল এবং তার যে প্রশিক্ষণের সময় যে সমস্ত বিষয়গুলো সে যদি ভালো করে শুনতে না পায়, তাহলে সেই বিষয়গুলো ভালোভাবে উপস্থাপনা করতে পারবে না। অর্থাৎ বিক্রয় কর্মীর গুণাবলীর মধ্যে সমস্ত গুণাবলী খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তো বটেই। তার মধ্যে দৃষ্টিশক্তি, চোখের দেখা, অর্থাৎ আমরা বলে থাকি ভালো চোখের মাপ হচ্ছে 6/6। এটা বুঝতেই পারছো যে বিক্রয় কর্মীদের ক্ষেত্রে তার প্রতিটি বিষয়ের দিকে নজর রাখতে হয়। যে ধরো একটা ক্যাটালগ বইয়ে খুব ছোট করে লেখা থাকে যেটি ক্রেতা অনেক সময় বুঝতে পারে না, যদি ভালো দেখতে না পায় তাহলে বিক্রয় কর্মী নিশ্চয়ই সেটি দেখে বলে দিতে পারবে। এখন বিক্রয় কর্মী দেখতেই যদি সমস্যা হয় তাহলে নিশ্চয়ই তথ্যটা জানাতে তার অসুবিধা হবে। বুঝতেই পারছো যে বিক্রয় কর্মীর গুণাবলীর মধ্যে দৃষ্টিশক্তিটাও খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রিয় শিক্ষার্থী, পরিচ্ছন্নতা খুবই একটি গুরুত্বপূর্ণ। এগুলি অদৃশ্যমান গুণাবলীর মধ্যেই পড়ে। একজন বিক্রয় কর্মী অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং ভালো পোশাক, খুব দামি পোশাক যে হতে হবে তা নয়, ভালো পোশাক, পরিচ্ছন্ন পোশাক। পোশাক দামি হলেই যে ভালো হবে তা না, সাধারণ পোশাকও ভালো করে পরিষ্কারের মাধ্যমে, পরিচ্ছন্নতার মাধ্যমে পরিধান করলেও বিক্রেতাকে বা যে কোনো লোককেই সুন্দর দেখাবে। বিশেষ করে বিক্রয় কর্মীকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এরপরে হচ্ছে যে বিক্রয় কর্মী অদৃশ্যমান গুণাবলীর মধ্যে তেমন আর থাকে না, কিন্তু আরেকটি হচ্ছে তার যে এক্সপ্রেশনের বিষয়টি। এটি আসলে যেটি প্রথম পয়েন্টে যেটি বলা হচ্ছে ভাবভঙ্গি, এটি আসলে এক ধরনের অদৃশ্যমান গুণাবলী বলা যেতে পারে। অন্য ক্ষেত্রে যেমন ধরো যে বিক্রয়কর্মী অনেক সময় খুব আন্তরিক যদি না হয়, তার যে সেই প্রতিষ্ঠানের পক্ষে সে যদি খুব ডেডিকেটেড না থাকে, অর্থাৎ সে যে একজন ডেডিকেটেড কর্মী সেটি তাকে উপস্থাপন করে। এটি আসলে দেখার বিষয় না, এটি উপলব্ধির বিষয়। ক্রেতা যখন মনে করবে যে এই কর্মী অত্যন্ত আগ্রহী তার পণ্য সম্পর্কে, তার প্রতিষ্ঠান সম্পর্কে এবং তার বিক্রয়োত্তর সেবা সম্পর্কে, নিশ্চয়ই ক্রেতা আকর্ষিত হবে। এই ছিল প্রিয় শিক্ষার্থী বিক্রয় কর্মীর শারীরিক গুণাবলীর দুটি অংশ। একটি হচ্ছে দৃশ্যমান গুণাবলী, আরেকটি হচ্ছে অদৃশ্যমান গুণাবলী। এখন আমি আলোচনা করব মনস্তাত্ত্বিক গুণাবলী। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো সাইকোলজিক্যাল কিছু বিষয় আছে যেগুলি থাকতে হয় বিক্রয় কর্মীর মধ্যে। একটি হচ্ছে 1 নম্বর পয়েন্ট হচ্ছে আশাবাদ। অর্থাৎ বিক্রয় কর্মীকে আমরা লক্ষ্য করি যে অনেক সময় সফল নাও হতে পারে। আমরা লক্ষ্য করি যে বিক্রয় কর্মীর প্রতি 10 জনের সাথে কথা বলে একজনের সাথে চুক্তি হয়তো চূড়ান্ত পর্যায়ে সম্পন্ন করতে পারে, কিন্তু অনেক বিক্রয় কর্মী এতে নিরাশা বোধ করে, অর্থাৎ সে হতাশা বোধ করে। এটি হওয়া যাবে না। বিক্রয় কর্মী কাজটি যেমন সহজ, যে কোনো সময় যে কোনো প্রতিষ্ঠানে এই কাজটি করা যায় এবং এই কাজে সফল হওয়ার জন্য তাকে এই গুণগুলো যদি, এই কোয়ালিটিগুলো যদি ফলো করা হয়, সে নিশ্চয়ই সফল হবে। তার মানে আশাবাদ, অর্থাৎ অপটিজম যেটি, এটি তার থাকতে হবে। অর্থাৎ তার মধ্যে নির্জীব, নিস্পৃহ মনোভাব, গতিহীন যে একটা বিষয়, এটি থাকা যাবে না। তার মধ্যে উৎফুল্লতা থাকতে হবে, তার মধ্যে থাকতে হবে আশাবাদী হওয়ার যে চূড়ান্ত প্রচেষ্টা,
এই বিষয়গুলো থাকতে হবে। তারপরে 2 নম্বর পয়েন্ট হচ্ছে আত্মবিশ্বাস। আশাবাদ আর আত্মবিশ্বাস প্রায় একই রকম। আসলে আত্মবিশ্বাস হচ্ছে কর্মী নিজেকেই প্রমাণ করতে হবে যে সে এই প্রতিষ্ঠানের জন্য যোগ্য। কারণ এটি তোমরা বুঝতেই পারছো যে আমি যতই বলি বিক্রয় কর্মীর কাজ পাওয়া খুব সহজ, কিন্তু টিকে থাকা সহজ না। সেই জন্য আত্মবিশ্বাসী যারা, সেই সমস্ত বিক্রয় কর্মীরা প্রতিষ্ঠানের পক্ষ হয়ে সফলতা অনেক শীর্ষে অবস্থান করছে। আমি একটি গল্পও বলতে চাই, এটি তোমরা নিশ্চয়ই ইউটিউব থেকে দেখে নিতে পারো, যে আরজি কিবরিয়ার উপস্থাপনায় একটি অসাধারণ মেধাবী একটা স্টুডেন্টের আত্মবিশ্বাস সম্পর্কে বলা হয়েছিল। আমি সেই ভদ্রলোকের নাম মনে নেই, তোমরা নিশ্চয়ই যদি মনে করতে পারো আমাকে জানাবে। ইনি সায়েন্সের, বিজ্ঞানের ছাত্র ছিলেন, যেটা বাজারজাতকরণের ক্ষেত্রে আমরা অনেক সময়, যারা বিপণনকারী প্রতিষ্ঠান তারা অনেক সময় এমবিএ শিক্ষার্থীদেরকে পছন্দ করে থাকে। কিন্তু সেই শিক্ষার্থী প্রমাণ করেছিল যে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হওয়া সত্ত্বেও আমি আপনার প্রতিষ্ঠানের জন্য একজন আবশ্যিক কর্মী হিসাবে প্রমাণ করতে পারবো। নিশ্চয়ই বুঝতে পারছো, এটাই হচ্ছে আত্মবিশ্বাস। প্রিয় শিক্ষার্থী, বাকি অংশটি পরবর্তী ক্লাসে আলোচনা করব। তোমরা সবাই সুস্থ থাকবে।